গল্প হলেও সত্যি। নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনাদের গল্প হলেও সত্যি চ্যানেলে স্বাগতম। বন্ধুরা, আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এইরকমই আরও সত্যি ঘটনা অবলম্বনে ভূতের গল্প শোনার জন্যে। তবে চলুন বন্ধুরা, আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের গল্প, শীতের সন্ধ্যায় চায়ের দোকানে। এই কদিন ধরে বেশ ভালো ঠান্ডা পড়ছে কিন্তু। চায়ে চুমুক দিয়ে ঋত্বিক বলল, হ্যাঁ ঠিক বলেছিস, রাত নামলেই ঠান্ডাটা বেশ জাঁকিয়েই পড়ছে। খবরও তো বলছে শুনলাম এইবার নাকি ঠান্ডাটা একটু বেশিই পড়বে। আমাদের কথা শুনে কিছুটা ব্যঙ্গ করেই বুড়োদা বলল, হ্যাঁ, তোমরা আজকালকার ছেলে ছোকরারা কোনো কাজেরই না। এইটুকু ঠান্ডাতেই নাকি পুরো কুপোকাত। আমি যখন তোমাদের বয়সে ছিলাম না, তখন শীতকালে ভোরবেলায় ঘুম থেকে উঠে কনকনে পুকুরে ঠান্ডা জলে স্নান করতাম। তবেই না এখন এই বয়সে এসে শরীরটা এখনো চাঙ্গা। হ্যাঁ। বুড়োদা ছিল আমাদের গ্রামের গণ্যমান্য লোক। তার বয়স ছিল আমাদের থেকে অনেকটাই বড়, কিন্তু ছোট থেকে একসঙ্গে খেলাধুলা করে বুড়োদা হিসেবেই সবার কাছে সে পরিচিত। বুড়োদা সারা জীবনে কতবার যে চাকরি বদলি করেছেন তা গুণে শেষ করা যাবে না। যেখানেই চাকরি করতে ঢোকে না কেন 5-6 মাসের বেশি কোনো জায়গাতেই মন টেকাতে পারে না। তবে এই সূত্রে তার জীবনে অনেক রোমাঞ্চকর ঘটনা গল্পগুলো আমরা চায়ের দোকানে বসে সবাই শুনি। বুড়োদার গল্প শুনতে শুনতে সন্ধ্যেটা বেশ ভালোই কেটে যায় আমাদের। তবে ঋত্বিক আবার বুড়োদার কোনো গল্পতেই বিশ্বাস করে না। তার মতে সবই নাকি এক একটা গাঁজাখুরি গল্প। এই জন্যে বুড়োদা ঋত্বিকদার আদায় কাজ কলায়। ঠিক সেরমই আজকেও বুড়োদার কথা শুনে ঋত্বিক বলল, তা বুড়োদা, তুমি ওই কাক ভরে উঠে কনকনে ঠান্ডা পুকুরের জলে স্নান করে কোন মহাকাশটা উদ্ধার করলে বলো তো? সেই তো আমাদের মতন ফালতু লোকেদের সাথেই তোমায় চা খেতে হচ্ছে। তাহলে কি লাভটা হলো বলো তো? এই শোন, তোর এইসব ফালতু কথার উত্তর দেওয়া না আমার কোনো ইচ্ছা নেই। অমনি না, যেই সঠিক কথাটা বললাম অমনি গায়ে লেগে গেল। এই জন্যেই বলে বয়স হলে না একটু বুঝে শুনে কথা বলা উচিত, বুঝলে? ঋত্বিক, মুখ সামলে কথা বল কিন্তু। আমার বয়স হয়ে গেছে? হ্যাঁ, তোর এত বড় সাহস! এই রে, কেলো করেছে, আবার ঝামেলা লেগে গেল তো। আমি ওদের কোনো রকমে থামিয়ে বললাম, আরে কি শুরু করেছো তোমরা? বাচ্চাদের মতন ঝগড়া করছো কেন? আর বুড়োদা, তুমি তো জানো ঋত্বিক তোমার পিছনে না লাগলে ওর পেটের ভাত হজম হয় না। বেকার কেন বকো ওর সাথে? আচ্ছা ছাড়ো এসব, বেকার ঝামেলা না করে বরং একটা ভালো জম্পেস দেখে গল্প বলো দেখি। অনেক দিন তোমার কাছে গল্প শোনা হয়নি। তুমি একদিন বলছিলে না তুমি নাকি অনেক ভূত ফুত দেখেছো? তাহলে আজকে একটা ভূতের গল্পই শোনাও তাহলে। বুড়োদা বলল, গল্প না রে, গল্প না, সব কটাই একদম খাঁটি সত্য ঘটনা রে। তোদের এই বুড়োদার চুল তার এমনি এমনি রোদে সাদা হয়নি। জীবনে অনেক কিছু দেখতে হয়েছে। তুই যখন শুনতেই চাইছিস তাহলে শোন। ব্যাস, আবার গাদাকুড়ি শুরু হলো। উফ ঋত্বিক, তুই একটু চুপ কর না। তোর শুনতে না হলে তুই যা। গল্প না শোনো তোর হবে না, আবার টিটকারি না মারলে তোর শান্তি নেই। চুপ করে গল্পটা শোন। বুড়োদা একবার ঋত্বিকের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে নিয়ে নিজের গল্প বলতে শুরু করলেন। তোরা সবাই তো ভালো করেই জানিস আমি কত জায়গায় কত রকমেরই না চাকরি করেছি। তো সেই সময় আমি তালদিঘি গ্রামে পোস্টম্যানের একটা চাকরি পেয়েছিলাম। তখন আমার বয়স খুব একটা বেশি ছিল না, আর মাস গেলে মায়নাটাও খারাপ ছিল না। এমনিতেই আমি একাই মানুষ। কিন্তু অসুবিধাটা হলো তালদিঘি গ্রামটা বড়ই নির্জন ধরনের। মানুষের জনবসতি ওইখানে খুব একটা নেই বললেই চলে। আগে নাকি ওই গ্রামে অনেক লোকই থাকতো,
তবে কোনো এক সময় এক মহামারীর কোপে অনেক মানুষ নাকি মারা যায়, আর যে কজন বেঁচে ছিল তারাও গ্রাম ছেড়ে চলে যায়। তাই তখন হাতে গোনা কয়েকটা ঘর ছিলই অবশিষ্ট। ডাকঘরের পাশে একটা ছোট এক কামরার ঘর ছিল, ওখানটাই আমার থাকার বন্দোবস্ত করা হয়েছিল, আর একটা সাইকেলও দেওয়া হয়েছিল ওখান থেকে। প্রথম দিন কাজে যেতেই পোস্টমাস্টার আমাকে সব কাজগুলো বুঝিয়ে দিল। যদিও গ্রামে লোক কম হওয়ায় বিশেষ কাজে চাপ ছিল না। মাঝে সাঝে কয়েকটা খাতাপত্র সইঠই করানো আর ওই টুকটাক চিঠিপত্র বেলানো, এই যা করতে হতো। প্রথম কয়েকটা মাস বেশ ভালোই কাটছিল, না কাজের বেশি চাপ, আর মাস গেলে ভালোই মায়না। বড়ই সুখের দিন কাটাচ্ছিলাম। তবে সেই দিনই ঘটল সেই দুর্ঘটনাটা। দুপুরের দিকে কাজকর্মগুলো সব গুছিয়ে নিয়ে কোয়ার্টারে ফেরার বন্দোবস্ত করছি, সেই সময় পোস্টমাস্টার আমাকে কয়েকটা চিঠি দিয়ে আসার জন্যে বলল। ওইটা দিয়ে আসলেই সেই দিনের মতন আমার ছুটি। আমি তাই চিঠিগুলো নিয়ে সাইকেল করে বেরাতে যাব, তখনই আবার পোস্টমাস্টার আমাকে বলল, বলছি যে শোনো, তুমি তো এখানে নতুন, সব রাস্তাঘাট তো এখনো ঠিক করে চেনো না। তাই বলছি সন্ধ্যের পর ওই বটতলার জঙ্গলের রাস্তা দিয়ে কিন্তু যেও না, ঠিক আছে? ওই সোজা রাস্তা ধরেই মহেশতলা চলে যেও, মনে থাকবে তো? আমি পোস্টমাস্টারের কথা শুনে জিজ্ঞেস করলাম, শুনেছি তো ওই বটতলা রাস্তা দিয়ে গেলেই নাকি মহেশতলা তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায়, তাহলে ওই রাস্তা দিয়ে যাব না কেন? না না, ওই রাস্তাটা ভালো নয় আসলে। সাইকেল নিয়ে গেলে অন্ধকারে পড়ে ঠরে যেতে পারো, তাই জন্যেই বললাম আর কি, ওই সোজা রাস্তাটা ধরেই যেও। আমি আর কোনো কথা না বাড়িয়ে বেরিয়ে পড়লাম। সবার বাড়ি বাড়ি চিঠি দিতে দিতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল। তারপর ব্যাগ হাতড়ে দেখলাম আর একটাই মাত্র চিঠি বাকি, ওইটা দিয়ে আসলেই কাজ শেষ। চিঠির ঠিকানাটা দেখলাম মহেশতলা, পাশের গ্রামে যেতে হবে। কিন্তু তালদিঘি থেকে মহেশতলা গ্রাম অনেকটাই পথ। তবে এই বটতলা রাস্তাটা ধরে গেলে অনেক তাড়াতাড়ি সেই গ্রামে পৌঁছে যাওয়া যায়। কিন্তু এদিকে পোস্টমাস্টারও যাবার যে বলল, অন্ধকার হয়ে গেলে ওই পথ দিয়ে যেতে না। কি করি এবার? সোজা রাস্তা দিয়ে যেতে হলে তো অনেকটা সময় লেগে যাবে। অনেক ভেবে ঠিক করলাম বটতলা রাস্তা দিয়েই যাবো ক্ষণে। একটু দেখে শুনে সাইকেল চালালে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। তাই ঝটাপট প্যাডেলে চাপ দিয়ে রওনা দিলাম। বটতলা রাস্তাটায় পৌঁছাতেই দেখলাম রাস্তাটা বড়ই অন্ধকার। ওইদিকে বিদ্যুৎটা তখনও পুরোপুরি আসেন। আমার কাছে যদিও একটা টর্চ আছে, তাই টর্চটা জ্বালিয়ে নিয়েই এগোলাম। অনেকক্ষণ চলার পর টের হলো রাস্তাটা আমার চিরম অজানা ঠেকছে। সকালবেলা এই রাস্তা দিয়ে আমি কয়েকবার যাতায়াত করেছি, কিন্তু তখন তো এত বন জঙ্গল চোখে পড়েনি। এ তো মনে হচ্ছে কোনো এক গভীর জঙ্গলে ঢুকে পড়েছি আমি। মাঝে মাঝে শিয়ালের ডাকও ভেসে আসছে কানে। গাছের ওপর থেকে জঙ্গলি প্যাঁচাগুলো ডেকে যাচ্ছে। আকাশে চাঁদেরও কোনো দেখা পাওয়া যাচ্ছে না। আমি কি পথ ভুল করলাম নাকি? মনে একটা আচমকা ভয় বাসা বাঁধতে লাগলো। তখনই হঠাৎ কানে ভেসে এলো একটা বাচ্চা মেয়ের কান্নার আওয়াজ। আমি সাইকেলটা দাঁড় করালাম। এই ভোর সন্ধেবেলায় জঙ্গলে বাচ্চা কোথা থেকে এলো? আমি চারিপাশটা ভালো করে দেখতে লাগলাম, কিন্তু কই, কিছুই তো চোখে পড়ছে না। ওইদিকে কান্নার আওয়াজটা সমানে ভেসে আসছে। এত বড় জঙ্গলে কোন দিক থেকে যে আওয়াজটা আসছে তাই তো বোঝা যাচ্ছে না। বাচ্চারা নিশ্চয়ই কোনো বিপদে আছে। এই ভেবেই আমি আওয়াজটাকে ভালো করে শুনতে শুনতে তার পিছন পিছন গেলাম। আস্তে আস্তে আমি জঙ্গলের অনেকটা ভিতরে ঢুকে পড়েছি। চারিপাশে তখন ঘুটঘুটে অন্ধকার। টর্চের আলোয় যেটুকু দেখা যায় তাতেই মেয়েটাকে খোঁজার চেষ্টা করছি। তখনই হুট করে একটা গাছের পিছনে কাউকে একটা দাঁড়িয়ে থাকতে দেখি।
আমি চিল্লিয়ে বললাম, কে কে ওখানে? সামনে আসো দেখি, বেরিয়ে আসো বলছি। দেখলাম গাছের পিছন থেকে একটা বাচ্চা মেয়ে কাঁদতে কাঁদতে বেরিয়ে এলো। তার মানে এই বাচ্চাটাই তখন থেকে কাঁদছিল। আমি মেয়েটাকে জিজ্ঞেস করলাম, তোমার বাড়ি কোথায়? তুমি এখানে এলে কি করে? কিন্তু মেয়েটা কোনো উত্তরই দিল না। আমি ভাবলাম অচেনা লোক ভেবে হয়তো ভয় পাচ্ছে। তাই মেয়েটার আরেকটু কাছে যেতেই হঠাৎ দেখি মেয়েটা এবার কান্না থামিয়ে খলখল করে হাসতে শুরু করল। সে হাসি শুনলে সারা গায়ের লোম যেন খাড়া হয়ে যায়। আমি আবার মেয়েটাকে জিজ্ঞেস করলাম, তোমার বাড়ি কোথায়? তোমার নাম কি? এরপরই বাচ্চা মেয়েটা আস্তে আস্তে রূপ বদলাতে শুরু করলো। তার হাত পা কিরম যেন বেঁকে যেতে লাগলো, আর মুখ থেকে কাঁচা রক্ত বেরোতে লাগলো। আমি ওই দেখে চিৎকার করে দৌড় মারলাম। পিছন থেকে শুনতে পেলাম কোনো এক নরপিশাচের হুঙ্কার। সে যেন আমার দিকেই তেড়ে আসছে। আমার সাইকেলটা ওখানেই পড়ে রইল। আমি তখন উন্মাদের মতন ছুটে চলেছি। দিক বেদিক কোনো কিছুর জ্ঞান আমার তখন নেই। কোন দিকে যে ছুটে চলেছি তাও আমি জানি না। ছুটতে ছুটতে আমার শরীর ক্লান্ত হয়ে আসতে লাগলো। তখনই দূর থেকে কিছু মানুষজনের গলার আওয়াজ শুনতে পেলাম। আমি চোখ বন্ধ করে সেই দিকেই দৌড় দিলাম। দেখলাম কয়েকজন রাখাল হাতে একটা মশাল নিয়ে তাদের গরু মোষ চড়িয়ে গ্রামে ফিরছিল। তাদেরকে উদ্দেশ্য করে আমি চিরিয়ে বললাম, বাঁচাও 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 আমাকে। আমি দৌড়াতে দৌড়াতে তাদের সামনে গিয়ে দাঁড়াতেই মাথাটা ঘুরিয়ে আসলো, আর আমি মাটিতে পড়ে অজ্ঞান হয়ে গেলাম। পরে গ্রামে ফিরে সুস্থ হয়ে জানতে পারি, মহামারীর সময় ওই গ্রামে যখন অনেক লোক মারা গেছিল, তখনই ওই বটতলার জঙ্গলেই নাকি তাদের মৃতদেহগুলো পুঁতে দেওয়া হয়েছিল। তাই তারপর থেকেই সন্ধে নামার পর ওই বটতলার জঙ্গল দিয়ে কেউই একলা যেতে চায় না। বুড়োদা গল্প থামালো। আমরা সবাই এক মনে বুড়োদার গল্পটা শুনছিলাম এতক্ষণ। সব শুনে ঋত্বিক বলল, সত্যি বুড়োদা, তুমি কিন্তু কবি টবি হয়ে যেতে পারতে। এত সুন্দর গল্পটা বানালে আমি থাকলে তো নিঘাত তোমাকে সাহিত্য পুরস্কার পাইয়ে দিতাম। ঋত্বিকের কথা শুনে বুড়োদা আবার খেপে গিয়ে বলল, তবে রে হতচ্ছাড়া, আজ তোর একদিন কি আমার একদিন। ব্যাস, আবার শুরু হয়ে গেল এদের ঝামেলা। বন্ধুরা, আজ আমাদের গল্প এখানেই শেষ। আপনাদের যদি এই গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের ভালো লাগার কথাটা জানাবেন। আপনাদের লাইক এবং কমেন্টই আমাদের উৎসাহিত করবে আপনাদের জন্য এইরকমই আরও নতুন নতুন সত্যি ভূতের গল্প নিয়ে আসার জন্যে। আর আপনাদের সাথেও যদি এইরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে নির্দ্বিধায় আপনাদের ঘটনাটা আমাদের অফিসিয়াল জিমেল অ্যাকাউন্টে পাঠাতে পারেন, এবং আমাদের ফেসবুক চ্যানেলের লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজ তবে এইটুকুই। দেখা হচ্ছে পরের সপ্তাহে নতুন এক ভূতের গল্পের সাথে।